বউ, তোমার হইল? এই তো হইয়া গেছে, চলো। আজ সাপ খেলা দেখাইতে দেরি হইয়া যাইব। কি করমু বলো, রান্না করতে গিয়া তো একটু দেরি হইয়া গেল। এখন কথা না বাড়াইয়া চলো তো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। জাফর তার স্ত্রীকে নিয়ে গ্রামে বের হয়। এই সাপ খেলা দেখবেন গো, সাপ খেলা। এই সাপ খেলা দেখবেন নাকি? সাপ খেলা? এই পঙ্খিনী শঙ্খিনী সুতানলি গোখরা, এই সাপ খেলা দেখবেন গো, সাপ খেলা। এরপর সাপ খেলা দেখিয়ে তারা বাড়িতে ফেরে। বউ, খাইতে দাও। তুমি বইসা পড়ো, আমি খাবার নিয়ে আসতাছি। জোহরা জাফরকে খেতে দেয়। আজ বেশ ভালোই রোজগার হয়েছে। হ্যাঁ। কি হয়েছে বউ, তোমার মনটা এত খারাপ কেন? তুমি জানো না কেন আমার মন খারাপ? এতদিনে আমি একটা সন্তানের মুখও দেখতে পারলাম না। বউ, তুমি কষ্ট পাইও না, একদিন দেখবা আল্লাহ আমাকে ঠিকই একটা সন্তান দিব। এখন খাইয়া নাও। আমার খিদা নেই, তুমিই খাইয়া নাও। এই বলে জোহরা চলে যায়। কিভাবে যে বউটার মনটা ভালা করি। এরপর অনেক রাত হয়ে যায়। জোহরা আর তার স্বামী জাফর ঘুমিয়েছিল। হঠাৎ তারা একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। ওগো, শুনতাছো? কি হয়েছে? এত রাতে ডাকতাছো কেন? তুমি কি কিছু শুনতে পাইতাছো? এই রাইতে কি শুনতে হইব? এত রাইতে কিছুই শুনতে হইব না, ঘুমাও তো এখন। মনে হইতাছে নদীর পার থেকে বাচ্চার কান্নার শব্দ ভাইসা আইতাছে। হ্যাঁ বউ, তাই তো। এটা তো বাচ্চার কান্নার শব্দই, কিন্তু এত রাইতে নদীর পারে বাচ্চা আইব কোত্থেকা? চলো না গিয়া দেখি। এত রাতে কি নদীর পারে যাওয়া ঠিক হইব? কিছুই হইব না, চলো তো। এরপর জাফর আর জোহরা দুজনে নদীর পাড়ে যায়। আর তারা দেখতে পায় যে একটি ভেলায় ছোট্ট একটি শিশু কাঁদছে। ওগো, ওই দেখো, একটা দুধের শিশু কাঁদতাছে। হ্যাঁ তাই তো, চলো কাছে যাই। জোহরা কাছে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেয়। আহারে, কে এই দুধের শিশুটারে এইভাবে নদীতে ভাসায় দিয়েছে? আমার মনে হয় ওর বাবা মা কেউ আশেপাশেই আছে, তারা মনে হয় বিপদে পড়েছে। দাঁড়াও, আমি একটু খুঁজা দেখি, তুমি এইখানে একটু দাঁড়াও। ঠিক আছে। জাফর চারদিকে অনেক খুঁজেখুঁজি করলো, কিন্তু কোথাও কাউকে খুঁজে পেল না। কেউ তো কোথাও নেই। বউ, তুমি বরং এই বাচ্চাটারে এইখানেই রাইখা দাও। কি, তুমি কি মানুষ? এইখানে একাই বাচ্চাটারে আমি রাইখা যাবো? ওর যদি কোনো বিপদ আপদ হয়? আর তাছাড়া আল্লাহ এই বাচ্চাটারে আমার কোলে তুইলা দিয়েছেন। আজ থেকে আমি এর বাচ্চার মা। না বউ, অন্যের বাচ্চা কখনো নিজের বাচ্চা হয় না। আর তাছাড়া আমাকে সর্দার যদি জানতে পারে তাহলে বিপদ হইতে পারে। না, কিছু বিপদ হইব না। আজ থেকে এই বাচ্চা আমার, আর আমিই ওর মা। এই বলে জাফর আর তার স্ত্রী শিশুটিকে নিয়ে তাদের বাড়িতে ফিরে যায়। বেশ কিছুদিন পার হয়ে যায়। কি হলো জাফর, তোমার বউকে তো অনেক দিন দেখি না। তুমিও তো আমাকে লগে আর সাপ খেলা দেখাইতে যাও না। সর্দার, আর বললেন না, জোহরার শরীরটা বেশ কিছুদিন হইলেও ভালো যাইতেছে না, তাই আর ওকে সাপ খেলা দেখাইতে যাইতে দিই না, আর আমাকে ওর কাছে কাছেই থাকতে হয়। ঠিক আছে, তবে আজ তোমারে আমাদের লগে খেলা দেখাইতে যাইতে হইব। অনেক রাত হয়ে যায় জাফরের বাড়ি ফিরতে। হঠাৎ করে একটি সাপ এসে জাফরকে দংশন করে চলে যায়। জাফর মাটিতে পড়ে যায়। তখন পাশ দিয়ে নাগরাজ আর নাগরানী যাচ্ছিল। নাগরানী, দেখো, এই মানুষটাকে কোন একটা সাপে দংশন করেছে। চলো, আমরা ওনাকে বিষ তুলে সুস্থ করে দেই। না নাগরানী, ও মানুষ, হয়তো সুস্থ হলে আমাদেরকে ধরে ফেলবে। তাই বলে আমরা একে বিপদে ফেলে চলে যাব? না না, এটা ঠিক হবে না। এই বলে নাগরানী সাপের রূপ ধারণ করে জাফরকে সুস্থ করে দেয়। এ কি হয়েছিল আমার? তোমাকে সাপে কেটেছিল, আমরা তোমার শরীর থেকে বিষ তুলে তোমাকে মুক্ত করেছি। এ কি নাগরাজ, নাগরানী, তোমরা আমাকে সুস্থ করেছো, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।
তখনই ওই সর্দারের দুজন চেলা নাগরাজার নাগরানীকে দেখে ফেলে। ওই দেখ, নাগরাজার নাগরানী। হ্যাঁ হ্যাঁ, তাই তো, চল চল, একসাথে নাগরাজার নাগরানী, এই তো সুযোগ, চল আমরা এখনই ওদেরকে ধরে ফেলবো। এই বলে তারা দুজনে নাগরাজার নাগরানীকে ধরতে যায় আর তাদেরকে ঘিরে বিন বাজাতে থাকে। বন্ধ করো বিনের সুর, ওদেরকে ছাইরা দাও। তারা দুজনে জাফরের কোনো কথা না শুনে বিন বাজাতেই থাকে। এরপর জাফর তাদের হাত থেকে বিন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর তাদের দুজনকে আটকে রাখে। তোমরা পালায়া যাও তাড়াতাড়ি, না হলে তোমাদেরকে ওরা ধইরা ফেলবো। এরপর নাগরাজার নাগরানী সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জাফর, কামটা তুমি ভালো করলা না। হ জাফর, তোমার লাইগা আজ ওই নাগরাজার নাগরানীকে ধরতে পারলাম না। ওই চল, বাড়ি ফিরা চল। কালু আর ভোলা সর্দারের বাড়িতে যায়। সর্দার। কিরে কালু, ভোলা, তোরা এত রাতে? সর্দার, ওই জাফরের লাইগা আজ নাগরাজার নাগরানীকে ধরতে পারলাম না। কি নাগরাজার নাগরানী? কি কইতাছস তোরা? হ সর্দার, এই জাফর আমাদের হাত থেকে বিন ফেলাইয়া দিয়া ওদেরকে মুক্ত কইরা দিছে। ঠিক আছে, তোরা যা, বাকিটা আমি দেখতাছি। জাফর বাড়িতে ফেরে। জানো বউ, আজ আমাকে একটা সাপে দংশন কইরাছিল। এসব কি কইতাছো তুমি? তুমি ঠিক আছো তো? হ বউ, আমি ঠিক আছি। জানো, আজ নাগরাজার নাগরানী আমারে বিষ মুক্ত কইরা সুস্থ কইরাছে। কি? নাগরাজার নাগরানী? হ বউ, আর কালু আর ভোলা ওদেরকে ধরতে যাইতেছিল, আমি ওদেরকে আটকাইছি। খুব ভালো করছো। কাইল আমি সর্দারের সাথে সাপ খেলা দেখাইতে যাবো। ওই সর্দার তো ভালো মানুষ না, সে তো সবসময় আমাগরে ঠকাইয়া সব টাকা পয়সা নিজে লইয়া যায়। কিন্তু এখন যদি আমরা সর্দারের কথা না শুনি, তাইলে সর্দার আমাগো দল থেকে বার করে দিব। ঠিক আছে, তবে যাও, কিন্তু সাবধানে যাও, কেমন? ঠিক আছে, আর তুমি মায়াডারে দেখা শোনা রাখো। জাফর তার দলের সাথে সাপ খেলা দেখাতে বের হয়। বেশ কিছু দূর চলে যায় তারা। সর্দার, আপনি বললেন যে সাপ খেলা দেখাইতে যাবেন, কিন্তু আমার এই জঙ্গলে কেন নিয়ে আসলেন? সাপ খেলা তো দেখাবো তোকে। আমারে সাপ খেলা দেখাইবেন মানে? তুই একমাত্র জানিস যে নাগরাজার নাগরানী কোথায় আছে, আর ওই নাগরাজার নাগরানীর কাছে আছে 7 রাজার ধন, ওই নাগমণি, ওইটা আমার চাই। বল, নাগরাজার নাগরানী কোথায় আছে? বল আমারে। আমি জানি না নাগরাজার নাগরানী কোথায় আছে। আমার কাছে খবর আছে, ওই নাগরাজার নাগরানীকে তুই পালাইয়া যাইতে সাহায্য করছিস। হ, সাহায্য করছি, কিন্তু তারা কোন হানে আমি কিছুই জানি না। তাইলে কোথায় আছে ওরা? ওই নাগরাজার নাগরানী আমার জীবন বাঁচাইছে, তাই মইরা গেলেও আমি তোমাকে ওদের কথা কমু না। তুই যদি এখন ওদের কথা না কস, তাহলে এক্ষুনি তোরে মাইরা ফেলামু। মইরা গেলেও ওদের খোঁজ আমি তোমাদেরকে দিমু না। ঠিক আছে, তাহলে তুই মর। ওই কালু, ভোলা, ধর ওকে। কালু আর ভোলা জাফরকে শক্ত করে ধরে ফেলে আর সর্দার জাফরকে ছোড়া দিয়ে আঘাত করে মেরে ফেলে। জাফর মাটিতে লুটিয়ে পড়ে। ওই চল তোরা ওকে নিয়ে ওর বাড়িতে ফেলে দিয়ে আসি। এরপর কালু আর ভোলা জাফরের মৃত দেহ নিয়ে তাদের বাড়িতে ফেলে দিয়ে আসে। ওদিকে দিন পার হয়ে রাত হয়ে যায়। জাফরের স্ত্রী জাফরের জন্য পথ চেয়ে বসে থাকে। সেই সকালে মানুষটা সাপ খেলা দেখাইতে বের হইয়াছে, আর এখনো কেন বাড়িতে ফিরলো না? যাই একটু বাইরে বেরিয়ে দেখি তো। জোহরা বাইরে বেরিয়ে আসে আর দেখে তার স্বামী মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। এ কি হইয়াছে তোমার? ওঠো, কথা বলছো না কেন? আমার এত বড় ক্ষতি কে করলো? এখন আমি কি করব? জোহরা নিজের স্বামীর মৃত্যুটা মেনে নিতে পারছিল না। সে অনেকটা ভেঙে পড়ে। এখন মাইয়াডারে লইয়া আমি একা একা কেমনে থাকমু? তুমি কেন আমারে ছাইরা চইলা গেলা? কে তোমারে আমার কাছ থেকে দূরে কইরা দিল? আমারে জানতেই হইব কে তোমারে খুন কইরাছে। আর তুমি দেখো,
একদিন আল্লাহ ঠিক তাদের বিচার করব। জোহরা তার ছোট মেয়েটাকে নিয়ে শুয়েছিল। কিছুক্ষণ পর মেয়েটা ক্ষুধায় কেঁদে উঠল। জোহরার ঘুম ভেঙে যায়। এ কি কি হয়ে আছে তোমার? খিদা লাই গেছে? দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি দুধ নিয়ে আসতাছি। লালু আর কালু জাফরের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। কিছু শুনতে পাচ্ছিস কালু? হ্যাঁ, মনে হচ্ছে বাচ্চার কান্নার আওয়াজ। হ্যাঁ তাই তো, কিন্তু জাফরের বাড়িতে বাচ্চা আসবে কোথা থেকে? তাই তো, চল গিয়ে দেখি দেখি ব্যাপারটা কি। এই বলে তারা দুজনে উকি দিয়ে দেখে জোহরার কাছে একটি ছোট বাচ্চা মেয়ে আছে। এই চল চল, সর্দারের কাছে গিয়ে সব কিছু খুইলা বলি। হ্যাঁ হ্যাঁ, এত বড় খবর শুনতে পাইলে সর্দার আমাদেরকে অনেক উপহার দেবে। এই বলে লালু আর কালু আবার সর্দারের বাড়িতে যায়। সর্দার, ও সর্দার, একটু বাইরে আসুন। কিরে, এত রাইতে তোরা কোথায় গিয়েছিলিস? সর্দার, আমরা দুজনে দূরের গ্রামে সাপ খেলা দেখাইতে গিয়েছিলাম, তাই ফিরতে একটু রাত হইয়া গেল। তা কি মনে করে? সর্দার, একটা অনেক বড় খবর আছে। তাই নাকি? কি খবর শুনি? সর্দার, ওই খবরটা পাইলে কিন্তু আমাকে উপহার দিতে হইব। আরে হ্যাঁ হ্যাঁ, তোরা যদি সেরকম খবর দিতে পারিস তাহলে তোর উপহার পাবি। এখন বল কি খবর? ওস্তাদ, জাফরের একখানা মাইয়া আছে। কি মাইয়া? ও আচ্ছা, এই জন্যই জাফরের বউকে বাইরে বের হইতে দেখতাম না। ভালো হইয়াছে তোরা আমারে খবরটা দিয়েছিস। এবার ওই মাইয়াটারে শেষ করে ফেলতে হইব। ওস্তাদ, আমাকে উপহার? সত্যি সত্যি তোরা অনেক বড় খবর দিয়েছিস। এই নে তোদের উপহার। তোরা এখন যা, বাকি কথা পরে হবে। লালু আর কালু চলে যায়। এখন শুধু সুযোগের অপেক্ষা। তারপর ওই বাচ্চাটাকেও শেষ কইরা দিতে হইব। ওই জাফরের বংশ আমি নির্বংশ কইরা দিব। ওর বউ বাচ্চা কাউরে আমি বাঁচতে দিব না। ঘরে চাল ডাল কিছুই নাই। এবার আমারে সাপ খেলা দেখাইতে যাইতেই হইব, আর মাইয়াডার জন্য হইলেও আমারে সাপ খেলা দেখাইতেই হইব। পরদিন জোহরা তার ছোট মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে সাপ খেলা দেখানোর জন্য বের হয়। লালু আর কালু জোহরার বের হওয়া দেখে ফেলে আর সাপুরের কাছে যায়। ওস্তাদ, জোহরা তার মাইয়ারে রাইখা সাপ খেলা দেখাইতে বের হইছে। কি? এ তো খুব ভালো কথা রে। লালু, কালু, যা তোরা ওই মাইয়াটারে তুইলা নিয়ে আয়, তাড়াতাড়ি যা। হনে যাইতাছে সর্দার। এই সাপ খেলা দেখবেন গো, সাপ খেলা। এই সাপ খেলা দেখবেন গো, সাপ খেলা। জোহরা দূরের গ্রামে সাপ খেলা দেখাতে যায়। এদিকে লালু আর কালু জোহরার বাড়িতে হাজির হয়। ওই দেখ, মায়াটা ঘুমাই আছে। হ হ, আর দেরি না করে চল, মায়াডারে এখনই লইয়া যায়। এই বলে লালু আর কালু বাচ্চাটিকে ধরতে যায়, আর তখন তারা বিছানার উপর ওই বাচ্চার পাশে একটি সাপ দেখতে পায়। লালু আর কালুর কাছে বিন না থাকায় তারা ভয় পেয়ে যায়। এ কি, সাপ কোথা থেকে আসলো? লালু সাবধান, এটা মনে হচ্ছে বিষধর সাপ। হ, মনে হচ্ছে এই সাপের সাথে আমরাও পেরে উঠবো না। চল, আমরা আজ চলে যাই। আবার একদিন সুযোগ কইরা আইসা এই বাচ্চাটারে নিয়ে যাব। রোজ রোজ তো আর ওই সাপ মায়াডারে বাঁচাইতে আসবো না। এই বলে লালু কালু সেখান থেকে চলে যায়, আর সেই সাপটি মানুষের রূপ ধারণ করে। তোদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের জন্য তোর পিতাকে জীবন দিতে হয়েছে, তাই সব সময় আমরা তোদের পাশেই থাকব। এই বলে নাগরানী সেখান থেকে চলে যায়। অনেকটা দেরি হইয়া গেল। মাইয়াডা একা রইছে বাড়িতে। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। এ কি, ঘরের দরজা খোলা কেন? আমি তো ঘরের দরজা বন্ধ কইরা রাইখা গেছিলাম। হাই হাই, আমার মাইয়াটার কোনো বিপদ হলো না তো?
এই বলে সে তার ঘরের ভেতরে যায় আর দেখে তার মেয়ে তখনও ঘুমিয়ে আছে। জোহরা বাচ্চাটিকে কোলে তুলে নেয়। না না, এরপর থেকে আমি সাপ খেলা দেখাইতে গেলে মাইয়াডারে সাথে লইয়া যামু। এরপর থেকে জোহরা তার মেয়েকে সবসময় চোখে চোখে রাখত, আর সে সাপ খেলা দেখাতে যাওয়ার সময়ও তার মেয়ে জ্যোৎস্নাকে সাথে নিয়ে যেত। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। জ্যোৎস্নাও বেশ বড় হয়ে যায়। আচ্ছা মা, তুমি সব সময় এমন মন খারাপ কইরা থাকো কেন? কই না তো মা। আচ্ছা মা, সবার তো বাবা আছে, আর আমার তো বাবা নেই। কোথায় গেছে আমার বাবা? সে অনেক কথা মা। একদিন তোর বাবা সাপ খেলা দেখাইতে গেছিল। অনেক রাত হইয়া যায়, কিন্তু তোর বাবা তখনও বাড়িতে ফেরে না। এরপর আমি বাইরে গিয়া দেখি কারা যেন তোর বাবারে খুন কইরা বাড়ির সামনে ফলায় দিয়া গেছে। কি, আমার বাবারে মানুষে মাইরা ফেলছে? মা, তুমি কি জানো আমার বাবারে কে খুন করছিল? না রে মা, আমি আজও তাদের কোনো খোঁজ পাইনি। তুমি চিন্তা করো না মা, আমি বড় হইয়া আমার বাবারে যারা খুন করেছে তাদেরকে খুঁজা বের করব আর তাদেরকে শাস্তি দেব। তুমি কাইন্দো না মা। হ মা, এখন অনেক রাত হইয়াছে, এখন ঘুমাইয়া পর। মা জ্যোৎস্না, তুই একটু বাড়িতে থাক, আমি আইতাছি। কোথায় যাচ্ছ মা? একটু সর্দারের বাড়িতে যামু। মা, আমিও যাবো। না মা, তুই থাক। আসলে একা একা সাপ খেলা দেখাতে গেলে কেউই দেখতে চায় না, তাই ভাবতাছি কাল থেকে সর্দারের সাথেই যামো। তাই সর্দারকে বলতে যাইতাছি যেন কাল যাওনের সময় আমারে লইয়া যায়। আচ্ছা মা, যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। ঠিক আছে। এই বলে জোহরা সাপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে লালু আর কালু সেখানেই ছিল। সর্দার, ওই জাফরের বউ মাইয়া তো দিব্যি ভালো আছে, ওদের কোনো ব্যবস্থাই তো করলে না। হ ওস্তাদ, ওই জাফরের বংশ নির্বংশ কইরা ফেলাইতে হইব এখন। সবুর কর, এত অধৈর্য হচ্ছিস কেন? ওরা তো এই গ্রাম থেকে পালাইয়া যাইতেছে না। আমি শুধু আছি সময়ের অপেক্ষায়, আর সুযোগ পাইলেই ওদের মা মাইয়া দুজনকে একবারে শেষ করে ফেলবো। হ সর্দার, যেমন কইরা আমরা ওই জাফরকে মাইরাছিলাম। তুই একদম ঠিক কইছস। ওই তোরা এখন যা, আমি একটু বিশ্রাম করব। জোহরা আড়াল থেকে লুকিয়ে সবকিছুই শুনে ফেলে। কি, এই সর্দার আর লালু কালু আমার স্বামীরে মাইরা ফেলছে? জোহরা সর্দারের কাছে যায়। সর্দার, জোহরা, তুমি আমার বাড়িতে? আপনি আমার স্বামীরে কেন খুন করলেন? কি দোষ করছিল আমার স্বামী? না না, আমি তোমার স্বামীকে খুন করি নাই। মিথ্যা কথা কইবেন না সর্দার, আমি সব শুইনাছি। আপনি ওই লালু কালুর সাথে আমার স্বামীকে মাইরা ফালাইছেন। হ, আমি তোমার স্বামীরে খুন কইরাছি, আর এবার তোমারে আর তোমার মাইয়ারেও শেষ করে ফেলবো। না না, আমার মাইয়া বাড়িতে একা আছে, আমার এখনই যাইতে হইব। এই বলে সে দৌড়ে তার বাড়িতে যায়। মা, তুই ঠিক আছিস তো? তোর কোনো ক্ষতি হয়নি তো? না মা, আমি তো ঠিক আছি, কিন্তু তোমার কি হইয়াছে? না মা, আমার কিছুই হয়নি। এই গ্রামের মানুষগুলা খুব খারাপ মা, আমরা কাইলি এই গ্রাম ছাইরা চইলা যামু। ওদিকে সাপুরে লালু আর কালুর সাথে ষড়যন্ত্র করতে থাকে। জোহরা সব কিছু টের পাইয়া গেছে। কি কি কইতাছেন সর্দার? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই কইতাছি। তাই আর দেরি করম যাইব না, তোরা আইজি ওদের দুজনকে শেষ কইরা দিয়ে আসবি। ওস্তাদ, ওদের বাড়িতে আজ রাতে আগুন জ্বালাইয়া দিয়ে আসমু। এইটা তুই ভালো কইছস, তাইলে মানুষ জানবো ওরা আগুনে পুরা মারা গিয়াছে। হ ওস্তাদ, তাহলে কেউই সন্দেহ করব না। ঠিক আছে, আজ রাইতেই তাইলে কামটা সাইরা ফেলতে হইব। এবার কোনো ভুল করলে চলবো না। ঠিক আছে ওস্তাদ। বেশ রাত হয়ে যায়। জোহরা আর তার মেয়ে ঘুমিয়ে পড়ে, আর সেই সুযোগে লালু আর কালু জোহরার বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
আর তখনই সেখানে নাগরাজ আর নাগরানী হাজির হয়। ওই শয়তানগুলো তো ওদের ঘরে আগুন লাগিয়ে দিল। হ্যাঁ, আর আমরা তো ওই আগুনের কাছে যেতেও পারবো না। জাফর, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা তোমার স্ত্রী আর মেয়েকে বাঁচাতে পারলাম না। এই বলে নাগরাজ আর নাগরানী সেখান থেকে চলে যায় আর জোহরার বাড়িতে আগুন জ্বলতে থাকে। ঘরের ভেতরে জোহরার ঘুম ভেঙে যায়। এ কি সর্বনাশ হইল! আমাগো বাড়িতে কে আগুন লাগাইয়া দিয়াছে? এখন মাইয়াডারে লইয়া কি আগুনে পুইরা মরমু? আমি মরলে তো কিছুই হইব না, কিন্তু আমার মাইয়াডার কি হইব? ওরে, এই আগুন থেকে কেমনে বাঁচামো আমি? তখনই জ্যোৎস্নার ঘুম ভেঙে যায়। মা, মা, এইখানে আগুন কোথা থেকে আসলো? মা, আমার খুব কষ্ট হইতাছে, আমি এই আগুনের তাপ সহ্য করতে পারতাছি না। মা, আমরা কি এই আগুনে পুইরা মইরা যাবো তাহলে? না মা, আমি থাকতে তোর কিছুই হইব না। এক্ষুনি এই ঘর থেকে বের হইতে হইব, না হইলে এক্ষুনি এই ঘর ভাঙ্গা সব আগুন আমাগো শরীরের উপরে পড়ব। না, এইটা হইতে পারবো না, একটা কিছু করতেই হইব। এই বলে জোহরা তার ঘরের বেড়া ভেঙে ফেলে। মা জ্যোৎস্না, আয় আমার কাছে আয়, এক্ষুনি আমাগো এইখান থেকে বার হইতে হইব। এই বলে জোহরা তার ছোট মেয়েটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আর একটু হইলেই তোরে লইয়া আগুনে পুইরা মরতে হইতো। মা, আমাকে বাড়িতে কে আগুন লাগায় দিছে? জানি না রে মা। মা, অহন আমরা কোথায় থাকবো? আমাগো ঘর বাড়ি তো সব পুইরা গিয়েছে। আমরা এই গ্রাম থেকে চইলা যাবো মা, এই গ্রামের মানুষগুলান খুব খারাপ। কিন্তু মা, আমরা যাবো কোথায়? আমরা নদী পার হইয়া অন্য গ্রামে চইলা যাব। এরপর জোহরা তার ছোট্ট মেয়েটাকে নিয়ে নৌকায় করে নদী পার হয়ে অন্য গ্রামে চলে যায়। জোহরা তার ছোট্ট মেয়েটাকে নিয়ে হাঁটতে থাকে। মা, আমি আর হাঁটতে পারতাছি না, আমার খুব খিদা লাগছে। একটু সবুর কর মা, এখন জানি না আমরা কোথায় থাকবো। এই মাইয়াটারও খিদা লাইগা গেছে, বাচ্চা মাইয়া, ওরে অহন আমি কি খাইতে দিমু? দেখতে দেখতে আমাদের ছেলেটার 10 বছর পূর্ণ হলো। হ্যাঁ, সময় কত তাড়াতাড়ি পার হয়ে যায়। এই তো সেদিন আমার ছেলেটার জন্ম হলো, আর আজ দেখতে দেখতে 10টি বছর পার হয়ে গেল। হ্যাঁ, কিন্তু কই আমার রাজপুত্র কোথায়? ও তার বন্ধুদের সাথে খেলা করছে। কিন্তু ও যে আমার চোখের সামনে না থাকলে ভালোই লাগে না। আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি রাজকুমারকে আনার ব্যবস্থা করছি। দাসী, যাও রাজকুমারকে ডেকে নিয়ে আসো। আব্বা হুজুর আমাকে ডাকছেন? হ্যাঁ রাজকুমার, আজ তোমার জন্মদিন, তাই আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আব্বা হুজুর, আমাদের রাজ্যে অনেক দরিদ্র মানুষ আছে যারা ঠিকমতো খেতে পায় না। আমি চাই এবার আমার জন্মদিনে এ রাজ্যের সব প্রজাদেরকে পেট পুরে খাওয়াতে। এ তো খুব ভালো কথা, ঠিক আছে, তাই হবে। রাজা রাজসভায় যায়। মন্ত্রী, আপনি সেনাদেরকে বলুন রাজ্যে ঘোষণা করে দিতে যে এই প্রাসাদে সবাইকে আজকে পেট পুরে খাওয়ানো হবে। হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। মা, আমার খুব খিদা লাগছে। মা, আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারতাছি না, মনে হইতাছে আর কিছুক্ষণের মধ্যেই মইরা যাবো। বালাই সার, এসব কি কথা কইতাছস মা তুই? আমি যেভাবেই হোক খাবার জোগাড় কইরা তোরে খাইতে দিমু মা। মা, আমার এক্ষুনি খাবার আইনা দাও। চল মা, ওঠ আমার সাথে চল, দেখি এই গ্রামের কারোর কাছে খাওয়ান পাওয়া যায় কিনা। জোহরা জ্যোৎস্নাকে নিয়ে আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে দেখে একটা জায়গায় অনেকগুলো মানুষ একসাথে দাঁড়িয়ে আছে।
ওইখানে অত মানুষ কেন? কারো সাপে টাপে কাটলো নাকি? জোহরা সেখানে যায়। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আজ রাজপুত্রের জন্মদিন, আর এই খুশিতে রাজা চান গ্রামের সকল প্রজাদের পেট ভরে খাওয়াতে। আপনারা সবাই আজ রাজসভায় হাজির হবেন। এই বলে রাজার সেনা সেখান থেকে চলে যায়। আচ্ছা, উনি কি বইলা গেলেন? রাজপুত্রের জন্মদিনের জন্য আজ এই রাজ্যের প্রজাদের রাজা পেট ভরে খাওয়াবেন। যাই, আমাকে আবার রাজপ্রাসাদে যেতে হবে। তোমরা যাবে না রাজপ্রাসাদে? হ্যাঁ, আমরাও যাবো। মারে, তোর আর ক্ষুধায় কষ্ট করতে হইব না। এক্ষুনি চল, আমরা এই রাজপ্রাসাদে যাবো খাবার খাইতে। ও মা, চলো। জোহরা জ্যোৎস্নাকে নিয়ে রাজপ্রাসাদে যায় আর গিয়ে দেখে সেখানে অনেক মানুষ খাবার খেতে গেছে, আর সেখানে অনেক প্রকারের রান্নাও হয়েছে। মা দেখো, কত রকমের খাবার রান্না কইরাছে। হ মা, চল আমরা খাইতে বসি। জোহরা আর জ্যোৎস্না খেতে বসে আর তারা পেট পুড়ে খাবার খায়। মা, আমি আর খামু না। ঠিক আছে মা, ওইখানে গিয়া বইসা থাক, আমি খাবার খাইয়া আসতাছি। আচ্ছা মা। রাজপুত্র তার বাবা মার সাথে বাইরে আসে। আজ আমার খুব ভালো লাগছে, গ্রামের সব গরিব প্রজারা একসাথে খাবার খাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। রাজপুত্র জ্যোৎস্নার কাছে যায়। কে তুমি? আমি জ্যোৎস্না, আমরা এখানে খাবার খাইতে আইছি। ওই তো আমার মা খাবার খাইতাছে। তোমার মায়ের খাওয়া শেষ হোক, ততক্ষণ তুমি আমার সাথে খেলবে। হ্যাঁ, চলো। জ্যোৎস্না আর রাজপুত্র খেলতে থাকে। কিছুক্ষণ পর রাজপুত্র হোঁচট খেয়ে পড়ে যায়। আম্মি যান, আব্বা যান। মনে হচ্ছে রাজপুত্রর গলা। হ্যাঁ, মনে হলো কাঁদছে। রাজা রানী সেখানে যায় আর গিয়ে দেখে রাজপুত্র মাটিতে পড়ে আছে। এ কি হয়েছে তোমার? আরে এই মেয়ে, তুমি এখানে কি করছো? মা, ও জ্যোৎস্না আমার সাথে খেলছিল। এই মেয়ে, তুমি আমার ছেলেকে ফেলে দিয়েছো? তোমার এত বড় সাহস! এ কি হইয়াছে? আমার মাইয়া কি করছে? তোমার মেয়ে আমার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। না, আমি কিছুই করি নাই মা। আমরা তো এইখানে খেলা করতেছিলাম, আর রাজপুত্র হঠাৎ কইরা পইরা গেল। এতটুকু মেয়েকে মিথ্যা বলা শিখিয়ে ফেলেছো? না না, আমার মাইয়া মিথ্যা কথা কয় না মহারাজ। আর এই মেয়ে, তুমি বেদকন্যা হয়ে আমার ছেলের কাছে আসার সাহস হয় কি করে তোমার? মহারাজ, আপনি দয়া কইরা আমাকে মাফ কইরা দেন, আমাকে ভুল হইয়া গেছে। না, তোমাদের কোনো ক্ষমা নেই। আজ তোমার মেয়ের জন্য আমার ছেলে আঘাত পেয়েছে, তাই তোমাদেরকে শাস্তি পেতেই হবে। এই, তোরা কে কোথায় আছিস? এদের মা মেয়ে দুজনকে বন্দি করে নিয়ে যা। রাজসভায় এদের বিচার হবে। প্রহরী জোহরা আর তার মেয়ে জ্যোৎস্নাকে নিয়ে রাজকারাগারে বন্দি করে রাখে। ওরা আমাদেরকে এইখানে কেন আটকে রাখা গেল মা? জানি না রে মা, আসলে আমাগো ভাগ্যটাই খারাপ, তাই অকালে তোর বাবাকে সইলা যাইতে হইল। সর্দার আমাগো বাড়ি ঘরও পুরাইয়া দিল, আর আমাদেরকে নিজেদের গ্রাম ছাইরা এইখানে চলে আসতে হইল, আর শেষ পর্যন্ত আমাদের এই রাজকারাগারে বন্দি হইতে হইল। মা, আমার এইখানে থাকতে ভালো লাগতেছে না। ওদেরকে বলো না আমাদেরকে সাইরা দিতে। ওরা আমাগো কোনো কথাই শুনবো না মা। তাহলে আমরা এখন থেকে কি এখানেই থাকবো? আমি সেইটাও জানি না রে মা। চলো, আমরা অন্দরমহলে যাই। হ্যাঁ মহারাজ, চলুন। তারা অন্দরমহলের দিকে রওনা দিতে থাকে। তখনই একটা সাপ এসে রাজপুত্রকে কামড় দিয়ে চলে যায়। মা, মা, সাপ, সাপ, মা, আমাকে সাপে কামড় দিয়েছে। এ কি হলো আমার ছেলেটার? মহারাজ, আমার ছেলেটাকে মনে হয় সাপে কেটেছে। এটা কি করে হলো? কোথা থেকে আসলো এই সাপটি? রাজপুত্র, তোমার কিছুই হবে না। চলো, রাজপুত্রকে ভেতরে নিয়ে যেতে হবে। নাগরানী,
তুমি কেন ওই শিশুটিকে দংশন করলে? আমি ওকে দংশন না করলে যে ওদেরকে কারাগার থেকে মুক্ত করতে পারতাম না। কিন্তু তোমার বিষ তো অনেক মারাত্মক, রাজপুত্রকে তো কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ জানি, রাজপুত্রকে একমাত্র জ্যোৎস্নাই বাঁচাতে পারবে। কি? জ্যোৎস্না? এইটুকু বাচ্চা মেয়ে রাজপুত্রকে কিভাবে বাঁচাবে? একটু ধৈর্য ধরো, সব জানতে পারবে। রাজা রাজপুত্রকে নিয়ে অন্দরমহলে যায়। মন্ত্রী, যত ওঝা কবিরাজ বদ্যি যেখানে যারা আছে সবাইকে খবর দাও। আগে মহারাজ। কিছুক্ষণের মধ্যেই ওঝা কবিরাজ এসে হাজির হয়, কিন্তু ততক্ষণে রাজপুত্রের শরীর বিষে নীল হয়ে যায়। রাজপুত্রকে সাপে কেটেছে, আর আমার ওষুধে তো এই সাপের বিষ কাটানো সম্ভব নয়। না, এটা তুমি বলতে পারো না। যে করেই হোক আমার ছেলেকে সুস্থ করে দাও। আমি যথাসাধ্য চেষ্টা করেছি হুজুর, কিন্তু আমার দ্বারাই সম্ভব না। আমি কিন্তু তোমাকে রাজ্য ছাড়া করব। আমাকে মাফ করবেন মহারাজ। আমি জানি তুমি তো ওঝা, বিন বাজিয়ে তুমি অনেক মানুষের বিষ মুক্ত করো। তুমি নিশ্চয় পারবে আমার ছেলেকে সুস্থ করতে। মহারাজ, এ কোনো সাধারণ সাপের বিষ নয়। রাজপুত্রকে নাগরানী দংশন করেছে, আর নাগরানী যাকে দংশন করে তাকে একমাত্র নাগরানী ছাড়া আর কেউ বাঁচাতে পারে না। তাহলে নাগরানীকে হাজির করো। আমার পক্ষে নাগরানীকে হাজির করা সম্ভব নয়। আমার রাজপুত্র এই রাজ্যের একমাত্র উত্তরাধিকার, সেভাবে একটা সাপের কামড়ে মারা যেতে পারে না। আমি রাজা হয়ে আমার ছেলেকে কি তাহলে বাঁচাতে পারবো না? না মহারাজ, এ কথা বলবেন না। রাজপুত্রকে যে করেই হোক আপনি বাঁচিয়ে তুলুন। রাজপুত্রের কিছু হলে আমিও বাঁচবো না মহারাজ। শুনেছিস রাজপুত্রকে নাকি সাপে কেটেছে, কেউ নাকি রাজপুত্রকে বাঁচাতে পারছে না। কি বলছিস কি? তাহলে কি রাজপুত্র মারা যাবে? হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। তোমরা কি কইতাছো? রাজপুত্রের কি হইয়াছে? রাজপুত্রকে সাপে কেটেছে, তাকে নাকি আর বাঁচানো যাবে না। ইস, ওই ফুলের মতো বাচ্চাটা সাপের কামড়ে মইরা যাইব? এটা কি করে হয়? শোনো, তোমরা রাজা মশাই রে যায় বলো আমি রাজপুত্রকে বাঁচানোর একটা চেষ্টা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। মহারাজ, আজ আপনি যাদেরকে বন্দী করেছেন তারা একবার রাজপুত্রকে বাঁচানোর চেষ্টা করতে চাইছে। কি? তাহলে দেরি করছো কেন? নিয়ে এসো ওদেরকে। হ্যাঁ, যাও, ওদের দুজনকে মুক্ত করে এখানে নিয়ে এসো। প্রহরী জোহর আর জ্যোৎস্নাকে কারাগার থেকে নিয়ে আসে। তুমি দয়া করে আমার ছেলেটাকে সুস্থ করে দাও, তাহলে আমি তোমাদের দুজনকে মুক্ত করে দেবো। জোহরা রাজপুত্রের কাছে যায়, আর সে বুঝতে পেরে যায় যে রাজপুত্রকে নাগরানী দংশন করেছে। মহারাজ, রাজপুত্ররে বাঁচানো আমার পক্ষে সম্ভব নয়, আমারে মাফ কইরা দিন। আর আপনি চাইলে আমারে আবারও ওই কারাগারে রাইখা আসতে পারেন। আমি তোমার কাছে মিনতি করছি, আমার ছেলেটাকে যেভাবে পারো বাঁচিয়ে দাও। রাজপুত্রের যদি কিছু হয় তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? রাজপুত্রকে বাঁচাইতে হইলে মরণ বিন বাজাইতে হইব। তাহলে বাজাও সেই বিন। মহারাজ, এই মরণ বিন বাজানো অনেক কঠিন। এই মরণ বিন বাজানোর পরও যদি নাগরানী না আসে তাহলে আমার গলা দিয়ে রক্ত উঠা আমি মইরা যামু। মা, মা, তাহলে কি রাজপুত্র মইরা যাইব? না মা, এই নিষ্পাপ শিশুটারে আমি মরতে দেব না। আমার জীবন দিয়া হইলেও আমি রাজপুত্ররে সুস্থ কইরা তুলব। মহারাজ, আপনি সবাইরে সইরা যাইতে বলুন। রানীমা, আপনিও সইরা যান। এরপর জোহরা বিন বাজাতে শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে জোহরা বিন বাজাতে থাকে, কিন্তু নাগরানী তখনও আসে না। মহারাজ, অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো তো সাপ আসলো না। ধৈর্য ধরো রানী, আমাদের ছেলে সুস্থ হয়ে উঠবেই। জোহরা বিন বাজাতেই থাকে, কিন্তু নাগরানী তখনও আসে না। এক সময় জোহরার মুখ দিয়ে রক্ত উঠে সে মাটিতে পড়ে যায়।
মা কি হইলো তোমার? মা ওঠো মা, মা। মহারাজ, আমি মনে হয় রাজপুত্রকে বাঁচাইতে পারলাম না। না, এটা হতে পারে না। মহারাজ, আমার ছেলেকে বাঁচান। তখন জ্যোৎস্না মরণ বিন হাতে তুলে নেয়। কি করতাছস জ্যোৎস্না তুই? এই বিন নিয়ে আসিস কেন? মা, রাজপুত্রকে যে বাঁচাইতেই হইব। না না মা, তুই এখনো অনেক ছোট, তুই পারবি না মা। আমি নিজে ব্যর্থ হয়ে আছি, তুই কি করে পারবি? কিন্তু মা, রাজপুত্রকে চোখের সামনে আমি কিভাবে মইরা যাইতে দেখি মা? তুই পারবি না মা। জ্যোৎস্না কারোর কোনো কথা না শুনে মরণ বিন বাজাতে শুরু করে। নাগরানী, নাগরানী যাও, তুমি চেয়েছিলে জ্যোৎস্না বিন বাজাক, ও বিন বাজালেই তবেই তুমি যাবে। হ্যাঁ নাগরাজ, আমি চেয়েছিলাম জ্যোৎস্না রাজপুত্রকে বাঁচাক, আর তাই আমি বীরের সুর শুনেও যাইনি। কিন্তু তুমি কেন চাও জ্যোৎস্না রাজপুত্রকে বাঁচাক? সেটা তুমি সময় হলেই জানতে পারবে। এখন আমার আর সময় নেই, আমাকে যেতে হবে রাজপুত্রের বিষ মুক্ত করতে। নাগরানী জ্যোৎস্নার বিনের সুর শুনে রাজপ্রাসাদে যায় আর রাজপুত্রের শরীর থেকে সব বিষ তুলে নেয় আর সেখান থেকে চলে যায়। রাজপুত্র সুস্থ হয়ে যায়। আব্বা হুজুর, আপনি যান। এই তো, আমাদের রাজপুত্র সুস্থ হয়ে গিয়েছে। হ্যাঁ, আজ এই ছোট মেয়েটি আমার রাজপুত্রকে নতুন জীবন দিয়েছে। মা, ও মা, কথা কও মা। এ কি, আমার মায়ের কি হইল? মা ওঠো মা, কথা কও। আমার মা কেন কথা কইছে না? মা, মা গো, মা ওঠো। মা, মা তুমি কথা কও মা। তুমি ছাড়া যে আমার কেউ নাই, তুমি আমারে ছাইরা যাইতে পারো না মা। মহারাজ, আমার মায়ের কি হইল মহারাজ? আমার মা কি মইরা গেছে? কেঁদো না তুমি, আমার কাছে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করছি। কবিরাজ, আপনি দেখুন কি হলো এই বেদেনির। আগে মহারাজ, মহারাজ অনেকক্ষণ ধরে বিন বাজিয়েছে, তাই তার বুকে শ্বাস বেঁধে অজ্ঞান হয়ে গিয়েছে। আমার মা কি তাহলে সুস্থ হইব না? ওষুধ দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই তোমার মা সুস্থ হয়ে যাবে। এরপর কবিরাজ জোহরাকে ওষুধ দেয় আর কিছুক্ষণ পর জোহরার জ্ঞান ফিরে আসে। জ্যোৎস্না, জ্যোৎস্না, আমার জ্যোৎস্না কই? আমার জ্যোৎস্নার কিছু হয় নাই তো? মা, মা তুমি ঠিক আছো তো মা? তোমার কি হয়ে গিয়েছিল মা? আমি তো মনে কইরাছিলাম বাবার মতো তুমিও মনে হয় আমারে সাইরা চইলা গেলা। কাঁদিস না মা, তোরে ছাড়া আমি কি যাইতে পারি ক? এই দেখ, আমি তোর কাছেই আছি, কিন্তু তোর কোনো ক্ষতি হয় নাই তো মা? না মা, আমি রাজপুত্রকে সুস্থ করতে পাইরাছি, আর আমারও কিছুই হয় নাই। হ্যাঁ জোহরা, তোমার এই ছোট মেয়েটি আজ আমার রাজপুত্রের প্রাণ বাঁচিয়েছে। হ্যাঁ মা, ও খুব ভালো মেয়ে, আর আজ ও আমাকে ফেলে দেয়নি। আমি নিজেই হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ বাবা, আসলে আমাদেরই ভুল হয়েছিল। জোহরা, তোমার আর তোমার মেয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আজ তোমরা না থাকলে হয়তো আমার ছেলেটাকে প্রাণে বাঁচাতেই পারতাম না। না না মহারাজ, প্রাণে বাঁচানোর মালিক তো স্বয়ং বিধাতা, আমরা শুধু তার আদেশ পালন কইরাছি। হ্যাঁ, তবে আজ আমি তোমাদের উপর খুব খুশি, তাই আমি তোমাদেরকে একটা উপহার দিতে চাই। আজ তোমরা আমার কাছে যা চাও আমি তোমাদেরকে তাই দেব। বলো কি চাও তোমরা? আমরা কিছুই চাই না মহারাজ। না না, সেটা বললে কি করে হয়? তোমাদেরকে আমি কিছু দিতে চাই। মহারাজ, যদি কিছু দিতেই চান
তাহলে আমাগো মা মাইয়ার মাথা গোজার একটা জায়গা কইরা দিন। তোমরা কি আমার রাজ্যে নতুন? হ মহারাজ, আমার স্বামী মইরা গিয়াছে, আর আমাগো গ্রামের সর্দার আমাগো ঘর বাড়ি সব পুরাইয়া দিয়াছে, আর আমাগো দুজন রে তারা প্রাণে মারতে চায়। তাই আমরা মা মাইয়া রাতের অন্ধকারে আপনার রাজ্যে পলাই আইছি মহারাজ। আর মাইয়াটার খুব ক্ষুধা লাইগাছিল, তাই এখানে একটু খাবারের জন্য আইছিলাম। আমি তোমাদের উপর অনেক অন্যায় করেছিলাম, আমি তার জন্য লজ্জিত। মন্ত্রী, তুমি আমাদের রাজ্যে এদের মা মেয়ের জন্য থাকার ব্যবস্থা করে দাও। জি মহারাজ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। মহারাজ, আপনারে অনেক ধন্যবাদ। তোমরা আমার সাথে এসো। মন্ত্রী জোহর আর জ্যোৎস্নাকে একটি ছোট্ট কুটিরে নিয়ে যায়। আজ থেকে এটাই তোমাদের ঘর, এখানে তোমরা দুজন থাকবে। আগে হুজুর। মা, এইটা আমাগো বাড়ি? হ মা, আজ থেকে এইটাই আমাগো বাড়ি। আজ থেকে আমরা এইখানেই থাকবো মা। তাহলে আমাগোর কোনো কষ্টই থাকবো না মা। কিন্তু মা, তুই যে আমার কথা না শুই না ওই মরণ বিন বাজাইলি, তোর যদি বড় কোনো ক্ষতি হইয়া যাইতো তাহলে আমি কারে লইয়া বাঁচতাম মা? কিন্তু মা, আমি যদি ওই বিন না বাজাইতাম তাহলে যে রাজপুত্র মইরা যাইতো। হয়, তবে আজকের পর থেকে তুই আর এই মরণ বিন কখনো বাজাইতে পারবি না। ঠিক আছে মা, তুমি না চাইলে আমি আর ওই মরণ বিন কোনো দিন বাজামো না। জোহর আর জ্যোৎস্না সেই কুটিরে থাকতে শুরু করে। বেশ কিছুদিন পার হয়ে যায়, জ্যোৎস্নাও বড় হতে থাকে। জ্যোৎস্না, মা তুই থাক, আমি সাপ খেলা দেখাইতে বাইর হইতাছি। কিন্তু মা, তোমার শরীরটা তো ভালা যাইতাছে না, তোমার আজ কোথাও যাইতে হইব না। যদি সাপ খেলা দেখাইতে না যাই তাহলে আমরা খামু কি মা? আমারে যে যাইতেই হইব। কিন্তু পথে যদি তোমার শরীর আরো খারাপ করে, আমিও তোমার সাথে যামু। যাবি তুই আমার লগে? আচ্ছা চল, আমি তোরে লইয়া যামু। এরপর জ্যোৎস্না তার মায়ের সাথে সাপ খেলা দেখাতে যায়। এই সাপ খেলা দেখবেন গো, সাপ খেলা! এই সাপ খেলা দেখবেন গো, সাপ খেলা! আপনারা সাপ খেলা দেখবেন? সাপ খেলা? তা কি কি সাপ আছে তোমার কাছে? হরেক রকমের সাপের খেলা দেখাই আমি। গোখরা, লাউডগা, সুতানুলি, আরো হরেক রকমের সাপ। তাই নাকি? ঠিক আছে, দেখাও তোমার সাপের খেলা। এরপর জোহর আর জ্যোৎস্না তাদের সবাইকে সাপের খেলা দেখায়। দেন গো, এবার আমাগো মামাইয়ারে কিছু বকশিস দেন। হয়, তোমার সাপের খেলা দেখানো আমার খুব ভাল লাগছে। হ্যাঁ, তোমরা মাঝে মাঝে আমাদের সাপ খেলা দেখাইয়া যাইও। ঠিক আছে। এরপর গ্রামের লোকজন জোহরাকে বেশ কিছু বকশিস দেয়। আপনাগো কারোর যদি কোমরে ব্যথা বা বাতের ব্যথা থাকে তাহলে আমারে কইয়েন, আমার কাছে ওষুধ আছে। তাহলে মা, আমাকে বাতের ব্যথার জন্য ওষুধ দিয়া যাও। দাঁড়ান চাচি, এই নেন, এই তাবিজটা আপনি আপনার কোমরে বাইধা দিবেন, দেখবেন আপনার বাতের ব্যথা একদম সাইরা গিয়াছে। আচ্ছা মা। আমরা এখন যাই তাহলে, আমরা আবার আইসা আপনাগো সাপের খেলা দেখায়া যামু। এভাবে জোহর আর জ্যোৎস্নার দিন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। বেশ কিছু বছর পার হয়ে যায়, জ্যোৎস্নাও একসময় বড় হয়ে যায়। জ্যোৎস্না, এই জ্যোৎস্না, কই তুই? নাইতে যাবি না? বেলা যে পইরা এলো। তোরা দাঁড়া, আমি মারে কয়া আসতাছি। মা, আমি নদীর ঘাটে যাইতাছি। না, তোরে কোথাও যাইতে হইব না। ওই মাইয়াগুলো তোরে এক মুহূর্ত ঘরে থাকতে দেয় না, সারা দিন শুধু টই টই কইরা ঘুইরা বেড়াস। এখন তোরে কোথাও যাইতে দিমু না। মা, নাইতে যামু মা, ওরা সবাই দাঁড়াইয়া আছে, যাইতে দাও না মা। তুই ওই নদীর ঘাটে গেলে সহজে বাড়ি ফিরিস না। এই আমারে যাইয়াই তোরে ওই নদীর পানি থেকে তুইলা আনতে হয়। না, তোর যাওন হইব না। মা, আজ দেরি করমু না, নাওয়া শেষ হইলেই আমি ফিরে আসমু।
সত্যি কইতাছস তো? তোরে খুঁজতে আবার আমারে যাইতে হইব না তো? না মা, সত্যি কইতাছি। ঠিক আছে, যা। এরপর জ্যোৎস্না তার সাথীদের সাথে নদীর ঘাটে যায়। কি রে, তোর আজ আইতে এত দেরি হইল কেন? ওর মাই তো ওরে ছাড়তেই চায় না। হরে, মাই এখন আমারে একেবারেই ছাড়তে চায় না। চল, আর দেরি না কইরা নাইতে নামি। জ্যোৎস্না তার সাথীদের সাথে নদীতে গোসল করতে থাকে, আর সাথীদের সাথে অনেকটা সময় ধরে সে নদীতেই থাকে। এত বেলা হইয়া গেল, মাইয়া অহনো ফিরল না। এই জন্যই ওরে আমি একা ছাড়তে চাই না। তারপরও মাইয়াটা আমার কোনো কথাই শোনে না। যাই, আমি ওরে নিয়ে আসি। এরপর জোহরা নদীর ঘাটে যায়। জ্যোৎস্না, ওই দেখ তোর মা আইতাছে। হ্যাঁ রে, দেখ তোর মায়ের হাতে একটা লাঠিও আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আজ মা আমারে মাইরাই ফেলবো। যাই, এক্ষুনি পালাই। জ্যোৎস্না তাড়াতাড়ি করে নদী থেকে উঠে পড়ে আর দৌড়াতে থাকে। দাঁড়া জ্যোৎস্না, কই যাইতাছস? দাঁড়া কইতাছি। পলাইয়া কই যাবি তুই? দাঁড়া, দাঁড়া কইতাছি। মাইয়াটা অহনো বাড়ি ফিরল না। আজ মনে হয় আমি একটু বেশিই কইরা ফেলছি। কিন্তু সন্ধ্যা তো হইয়া গেল, কই গেল আমার মাইয়াটা? জ্যোৎস্না চুপি চুপি বাড়ি ফেরে। তুই সারাদিন কোথায় ছিলিস মা? আমি তোরে খুঁজা খুঁজা কোথাও পাইতাছি না। মারে কেন এত জ্বালাস তুই? মা, আমি আর করবো না মা, আমার ভুল হইয়া গিয়াছে। কিছুদিন পর জোহরার অনেক শরীর খারাপ হয়। শরীরটা খারাপ হয়ে পইরা রইলাম। ঘরে তো এক মুঠো চাইলো নাই। যাই, আর শুইয়া না থাইকা সাপ খেলা দেখাইতে যাইতে হইব। তখন জ্যোৎস্না বিন আর সাপের ঝাঁপি নিয়ে বের হয়। তোর কাছে এগুলা কেন? মা, আইজ আমি সাপ খেলা দেখাইতে যামো। না, তুই একা যাবি না, আমিও তোর লগে যাবো। মা, আজ তোমার শরীর খারাপ, আইজ আমি একাই যামো। কিন্তু মা। কোনো কিন্তু নয় মা, আমার সাথে রেশমাও যাইব। ঠিক আছে মা, সাবধানে যাইস কিন্তু। জ্যোৎস্না তার একজন সাথীকে নিয়ে সাপ খেলা দেখাতে বের হয়। এই সাপ খেলা দেখবেন গো, সাপ খেলা। শঙ্খিনী পঙ্খিনী সুতানলি, লাউডোগা গোখরা। এই সাপ খেলা দেখবেন গো, সাপ খেলা। জ্যোৎস্না গ্রামের মানুষের সাপ খেলা দেখায়। চল, আজ বেশ ভালো রোজগার হইছে। সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ফিরতে হইব, মা আবার চিন্তা করব। চল, আমার মা ও কইছে তাড়াতাড়ি ফিরে যাইতে। জ্যোৎস্নার রেশমা বাড়ির দিকে রওনা দেয়। পথে কিছু লোক তাদের পথ আটকায়। আপনারা কারা? এইভাবে পথ আটকাইলেন কেন? পথ ছাইরা দেন। তোমাদের মতো এত সুন্দরী পথ কিভাবে ছেড়ে দেই বলো? তোমাকে আমার খুব পছন্দ হইয়াছে। চলো, আমার সাথে আমার বাড়িতে চলো। এসব কি কইতাছেন আপনি? আমার ঘরে যাইতে দেন। আমি যে তোমাকে যেতে দেব না। এই বলে লোকটি জ্যোৎস্নার হাত ধরে টানতে থাকে। এ কি করতেছেন আপনি? সারেন, আমারে সারেন কইতাছি। মাইয়াটা সেই কখন বের হইয়াছে, অহনো তো ফিরলো না। পথে কোনো বিপদ আপদ হয়নি তো মাইয়াটার? সাইরা দেন আমাগো, সাইরা দেন কইতাছি। ছেড়ে দেবে বলে তো ধরিনি। ওই, তোরা ওদেরকে আমার ঘোড়ায় তোল। না, আমি কিছুতেই যাবো না, সাইরা দেন আমাগো। তোমাকে যখন আমার মনে ধরেছে, তোমাকে তো যেতেই হবে। আর ভালোভাবে না গেলে জোর করে নিয়ে যাব। আমি মন্ত্রী পুত্র খঞ্জর, আর আমার যেটা পছন্দ হয় সেটা আমি ঠিকই আমার নিজের করে নেই। ওই, তোরা ওকে বেঁধে ফেল। মন্ত্রীর ছেলের দলবল জ্যোৎস্নার সাথীকে সেখানে বেঁধে রাখে, আর মন্ত্রীর ছেলে খঞ্জর জ্যোৎস্নাকে ঘোড়ায় তুলে জঙ্গলের দিকে নিয়ে যায়। জ্যোৎস্না, জ্যোৎস্নাকে নিয়ে যাইও না, সাইরা দাও জ্যোৎস্না রে। বাঁচাও, 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 বাঁচাও।
আজ অনেকদিন পরে শিকারে আসলাম। প্রহরী, চলো জঙ্গলের ভেতরে যাই। রাজপুত্র, অনেক সময় ধরেই তো আপনি শিকার খুঁজছেন, কিন্তু এখনো তো শিকারের দেখা পেলেন না। আসলে শিকারীরা বুঝে গেছে যে রাজপুত্র আজ শিকারে আসছে, তাই হয়তো পালিয়ে আছে। তবে আমি খুব তাড়াতাড়ি শিকার খুঁজে বের করব। রাজপুত্র জঙ্গলের দিকে এগোতে থাকে। বাঁচাও, বাঁচাও! রাজপুত্রের কানে জ্যোৎস্নার কণ্ঠ ভেসে আসে। মনে হচ্ছে কেউ যেন চিৎকার করছে। হ্যাঁ রাজপুত্র, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। রাজপুত্র জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে, আর সে দেখতে পায় মন্ত্রীপুত্র একজন অসহায় মেয়ের হাত ধরে টানাটানি করছে। এ কি, খঞ্জর একটা মেয়ের হাত ধরে টানাটানি করছে কেন? এটা কি করছিস তুই? একজন অসহায় মেয়েকে এভাবে ধরে এনেছিস কেন? রাজপুত্র, আপনি আমার পথ থেকে সরে যান। আগে তুই মেয়েটাকে ছেড়ে দে, তারপর আমি যাব। না, আপনার কথায় আমি আমার শিকার ছেড়ে দেব না। দেখেন না, উনি আমারে জোর কইরা এখানে ধইরা আনছেন। আপনি আমারে বাঁচান দয়া কইরা। ওকে ছেড়ে দে বলছি, আমি আদেশ করছি, ওকে ছেড়ে দে। কিছুতেই না। আমার পিতা আপনাদের কর্মচারী, কিন্তু আমি নই যে আপনার আদেশ মানব। ছাড়বি না তো? তাহলে আমি তোকে এখানেই শেষ করে ফেলবো। এরপর রাজপুত্র তার তলোয়ার বের করে, আর মন্ত্রীর পুত্রও তার তলোয়ার বের করে, আর তাদের মধ্যে অনেক যুদ্ধ হয়। একসময় মন্ত্রীপুত্র খঞ্জর পরাজিত হয়। আমাকে প্রাণে মারবেন না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। তুই চরম অন্যায় করেছিস, তোকে ক্ষমা করা যাবে না। উনি ওনার ভুল বুঝতে পাইরাছেন, ওনারে সাইরা দিন। দেখ, যার ক্ষতি তুই করতে চাইছিলিস সেই আজ তোকে বাঁচালো। যা যা, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে অপমান করা আর এই যোগ্য জবাব আমি ঠিকই দেব। মন্ত্রীপুত্র সেখান থেকে চলে যায়। কে তুমি, আর একাই জঙ্গলে কি করছো? আমার নাম জ্যোৎস্না, আর আমি একা নই। এই জঙ্গলের পাশের গ্রামে আমি আমার সাথীরে লইয়া সাপ খেলা দেখাইতে আইছিলাম। সাপ খেলা দেখানো শেষে বাড়িতে ফিরতাছিলাম, আর তখনই ওই লোকটা আইসা আমার এখানে তুইলা আনছে। আর তোমার সাথী কোথায়? আমার সাথীরে ওরা ওইখানেই বাইধা রাইখাছে। চলো, তোমার সাথীকে মুক্ত করতে হবে। এরপর রাজপুত্র আর জ্যোৎস্না তার সাথীর কাছে আসে। জ্যোৎস্না, তোর কিছু হয় নাই তো? না না, আমারে রাজপুত্র বাঁচাইছে, কিন্তু তোর কোনো ক্ষতি ওরা করে নাই তো? একটু আগে ওই লোকটা আইসা তার দলবল রে নিয়া আমার এইরকম বাইধা রাইখা চইলা গেছে। আমি তো ভাইবাছিলাম ওই খারাপ লোকটা তোর বড় কোনো ক্ষতি কইরা দিয়েছে। রাজপুত্র রেশমার বাঁধন খুলে রেশমাকে মুক্ত করে দেয়। আপনারে অনেক ধন্যবাদ আমাদেরকে বাঁচানোর জন্য। এখন আমরা যাই তাহলে? ঠিক আছে, তবে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, চলুন আমি আপনাদেরকে এগিয়ে দিয়ে আসি। না না, তার আর দরকার হইব না, আমরা নিজেরাই যাইতে পারবো। ঠিক আছে, সাবধানে যেও। এরপর জ্যোৎস্না আর রেশমা বাড়ির দিকে রওনা দেয়। শোন রেশমা, মা রেগিয়া কিন্তু এসব কিছুই কইবি না। মা জানলে আমার আর কোনোদিনও একা ছাড়বো না। ঠিক আছে, কমু না। চল তাড়াতাড়ি, মাই হয়তো চিন্তা করতাছে। সন্ধ্যা হয়ে গেল, এতক্ষণে তো মাইয়াডার চইলা আসার কথা। এই জন্যই তো মাইয়াডারে একা যাইতে দেওয়ান ঠিক হয় নাই আমার। এরপর জ্যোৎস্না বাড়িতে ঢোকে। জ্যোৎস্না, তুই আইসস মা? আর একটু হইলেই তো আমি চিন্তায় মইরাই যাইতাম। না না মা, এসব কইও না। তুমি তুমি ছাড়া আমার কে আছে কও? তোমার কিছু হইয়া গেলে আমি কই যামু? আমি জানি রে মা, আর তাই তো আমি তোরে ছাইরা কোথাও যাবো না। মা, আজ সারাদিন কিচ্ছু খাওয়া হয় নাই, আমারে খাইতে দাও না। হয়, তুই হাত মুখ ধুইয়া আয়, আমি তোর খাবার বাড়তাছি। আচ্ছা মা। দেখতে দেখতে আমাদের রাজপুত্র কত বড় হয়ে গেল। হ্যাঁ, আর কিছুদিনের মধ্যেই
রাজপুত্রের 21 বছর পূর্ণ হবে আর আমিও এই রাজ্যের দায়িত্ব তার হাতে তুলে দেব। কিন্তু রাজপুত্র কোথায়? বাবা, এই তো আমি। আমাকে নিয়ে বুঝি কথা হচ্ছিল? হ্যাঁ বাবা, তা আজ সারাদিন কোথায় ছিলে? এই তো বাবা, একটু শিকারে বেরিয়েছিলাম। তোমার পুত্র এখন তো ঠিকমতো প্রাসাদেই থাকে না, সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াবে আর বাঁশি বাজাবে। পিতা, আমার বাইরে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে, আর বাঁশি তো আমার প্রাণ। তা বেশ, রানী, দাসীদেরকে বলো আজ আমাদের সবাইকে একসাথে খাবার দিতে। আজ আমরা সবাই একসাথে খাবার খাবো। রাজপুত্র খাবার শেষ করে নিজের কক্ষে যায় আর বারবার জ্যোৎস্নার কথা ভাবতে থাকে। ওই বেদকন্যার মায়া ভরা মুখটা আমি যেন ভুলতে পারছি না। বারবার শুধু ওর কথা মনে হচ্ছে, কিন্তু কেন কেন এরকমটা মনে হচ্ছে আমার? ওদিকে জ্যোৎস্নাও শুয়ে শুয়ে রাজপুত্রের কথা ভাবতে থাকে। আজ রাজপুত্র না আসলে হয়তো এই শয়তানটা আমাকে বড় কোনো ক্ষতি কইরা দিত। রাজপুত্র অনেক ভালো মানুষ, কিন্তু বারবার কেন আমার রাজপুত্রের কথা মনে হইতাছে? না না, এইটা ঠিক না। উনি রাজার ছেলে, রাজপুত্র, আমি কেন ওনার কথা ভাবতাছি? জোহরার ঘুম ভেঙে যায়। কিরে জ্যোৎস্না, কি বিড়বিড় করতাছিস? ঘুমাস নাই এখনো? কিছুই না মা, এই তো অহনি ঘুমাইতাছি। পরদিন জ্যোৎস্না বারান্দায় বসে ফুলের মালা গাচ্ছিল। তখন সে একটা সুন্দর বাঁশির সুর শুনতে পায়। এত সুন্দর মধুর সুরে কে বাঁশি বাজাইতাছে? জ্যোৎস্না বাঁশির সুর শুনে এগোতে থাকে। ও দিকটা থেকেই তো বাঁশির সুর ভাইসা আইতাছে। জ্যোৎস্না আবারও এগোতে থাকে আর সে দেখতে পায় রাজপুত্র সূর্য একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে। রাজপুত্র এত সুন্দর করে বাঁশি বাজাইতেছে! বাহ, কি সুন্দর, কি মধুর সুর! মনে হইতাছে সব সময় এইভাবে ওনার বাঁশির সুর শুননা যায়। জ্যোৎস্না চোখ বন্ধ করে রাজপুত্রের বাজানো বাঁশির সুর শুনতে থাকে। একসময় বাঁশির সুর থেমে যায়। কি হইল রাজপুত্র? বাঁশির সুর থামাইলেন কেন? বাজান বাঁশি। আমার বাঁশির সুর তোমার ভালো লেগেছে? জ্যোৎস্না তার চোখ খুলে দেখে রাজপুত্র তার সামনে দাঁড়িয়ে আছে। না না, মানে হ্যাঁ, আপনি অনেক সুন্দর কইরা বাঁশি বাজান। এখন যাই আমি। এখনই চলে যাবে? হ্যাঁ, মা আমারে না দেখলে আবার চিন্তা করব। ঠিক আছে, কাল আমি আবার এখানে আসব, এসে বাঁশি বাজাবো, আর আমি আশা করি যে তুমিও অবশ্যই আসবে। না, আমি আসতে পারবো না। এই বলে জ্যোৎস্না চলে যেতে থাকে। আমি কাল তোমার জন্য অপেক্ষা করবো জ্যোৎস্না। পরদিন রাজপুত্র আবার বাঁশি বাজাতে থাকে। রাজপুত্র আজও বাঁশি বাজাইতেছে। যাই, আমারে যে যাইতেই হইব। জ্যোৎস্না বাড়ি থেকে বের হতে যায়। কিরে জ্যোৎস্না, তুই এই অবেলায় কই যাইতেছিস? আসলে মা, আমি নদীর ঘাটে পানি আনতে যাইতাছিলাম। কিন্তু তুই তো খালি হাতে যাইতাছস, পানি আনবি কিসে কইরা? ওহো, আমি তো ভুইলাই গিয়াছিলাম। এরপর জ্যোৎস্না একটা কলস নিয়ে নদীর ঘাটে যাওয়ার নাম করে রাজপুত্রের কাছে যায় আর বেশ কিছুক্ষণ ধরে রাজপুত্রের বাঁশির সুর শুনতে থাকে। আমি জানতাম তুমি আসবে। আপনি ভুল জানতেন, আমি নদীর ঘাটে যাইতাছি পানি আনতে। জ্যোৎস্না, তুমি যে মিথ্যা বলছো সেটা আমি ঠিকই বুঝতে পারছি। জ্যোৎস্না রাজপুত্রের সাথে কথা বলতে থাকে। ঠিক সে সময় মন্ত্রীপুত্র রাজপুত্র আর জ্যোৎস্নাকে একসাথে দেখে ফেলে। এই তো, এবার আমি সুযোগ পেয়েছি। বেদিনী জ্যোৎস্নার সাথে বেশ সুন্দর মুহূর্ত কাটাচ্ছ তুমি। মহারাজকে বিষয়টি এখনই জানাতে হবে। এরপর মন্ত্রীপুত্র খঞ্জর রাজার কাছে গিয়ে সব কথা বলে দেয়। কি?
এত বড় সাহসই বেতে কন্যার। আজই ওদের মা মেয়ে দুজনকে এই রাজ্য ছাড়া করব আমি। তো বন্ধুরা, তাহলে কি জ্যোৎস্না আর তার মাকে তাদের একমাত্র আশ্রয় ছেড়ে চলে যেতে হবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।